গতকাল ভেনিস দেখে পাডোভা শহরে ম্যারিয়ট হোটেলে রাত কাটিয়ে আজ এখন আমরা চলেছি পিসা শহর অভিমুখে। সেখানে আমরা দেখব পিসার লিনিং টাওয়ার। এই পথ অতিক্রম করতে আমাদের 3.5 ঘন্টা মতো সময় লাগবে। ইটালির টাস্কানি রিজিয়নে অবস্থিত পিসা একটি শান্ত ঐতিহাসিক প্রাচীন শহর। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর কাছাকাছি পিসার সূচনা হয়েছিল একটি এট্রুস্কান বসতি হিসেবে। পরে রোমানরা এটি দখল করে নেয়। সমুদ্র এবং আর্নো নদীর সাথে যোগাযোগের সুবিধার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং নৌঘাঁটিতে পরিণত হয়। মধ্যযুগে পিসা ইতালির অন্যতম শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র হয়ে ওঠে। এর নৌবহর এবং ব্যবসায়ীরা পশ্চিম ভূমধ্য সাগরে আধিপত্য বিস্তার করেছিল। এই যুগ প্রচুর সম্পদ এনেছিল শহরে, যার ফলে ক্যাথিড্রাল, ব্যাপটিস্ট্রি এবং ক্যাম্পানিলে ইত্যাদি নির্মাণ করা হয়েছিল। পৌঁছে গেলাম পিসা শহরে। আমরা এখান থেকে টয় ট্রেন বা ট্রামে চেপে যাব যেখানে পিসার লিনিং টাওয়ার তারই কাছাকাছি। এই ট্রামগুলি টুরিস্টদের শহর দেখানোর কাজ করে। ত্রয়োদশ এবং পঞ্চদশ শতাব্দীতে জেনুয়ার কাছে পরাজয়ের ফলে পিসার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। পিসার শক্তি দুর্বল হয়ে পড়ে এবং আভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। 1406 সালে ফ্লোরেন্স জয় করে নেয় পিসা। যদিও পিসা স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত এটি ফ্লোরেন্টাইনের নিয়ন্ত্রণে থেকে যায় এবং পরে টাস্কানি গ্র্যান্ড ডাচির অংশ হয়ে ওঠে। 19 শতকের মধ্যে পিসা ইতালির অংশ হয়। আজ এটি 1343 সালে প্রতিষ্ঠিত পিসা বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সমৃদ্ধ মধ্যযুগীয় স্থাপত্যের জন্য পরিচিত। যেখানে নামলাম ট্রাম থেকে, সেখান থেকে কিছুটা হেঁটে আমরা পৌঁছব গন্তব্যে। পথের পাশে সারি সারি দোকান আর রেস্টুরেন্ট। বেশিরভাগই মনে হলো আমাদের পাশের প্রতিবেশী বাংলাদেশিদের। এরকমই একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারলাম পিৎজা খেয়ে। এটির মালিক বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের বাসিন্দা ছিলেন। তার সঙ্গে আমরা নানান ধরনের গল্পে মেতে উঠলাম। এমনিতে কোনো রেসিজম ফেস করেন না? না, সেসব নেই আমাদের এই সিটিতে নাই। আচ্ছা, হ্যাঁ, ইটালিটা সেই দিক থেকে ভালো, সবচেয়ে ভালো। ও হ্যাঁ, এক একটা সাইড দিয়ে আছে। হ্যাঁ, ইউরোপে যেমন ওই ম্যাক্সিমাম ওদের যে ওল্ড জেনারেশন ওরা ছিল রেসিস্ট ছিল, ওরা ওল্ড। হ্যাঁ, এখনকার তো আমাদের চাইল্ড, আমাদের ছোট মেয়েরা, বাচ্চারা ওদের সাথে বড় হইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ছোটকাল থেকে তো যে একসাথে মিক্স বড় হইতেছে, কোনো অসুবিধা নেই। না, এটাই মনে হয় ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটু বেশি রেসিস্ট, তো মনে হয় কি জানি কোনখানটা কেমন। এখানটা ঠিক আছে, জার্মানিরা রেসিস্ট। হ্যাঁ, আর ওই নেদারল্যান্ড গুলো বোধহয় বেশি রেসিস্ট হয়, সুইডেন, পোল্যান্ড। হ্যাঁ, কারণ ওদের ইতালিতে যেরকম অ্যাভেলেবল আমরা ফরেনার। লাঞ্চ সেরে এবার আমরা ঢুকে পড়ব পাশেই যে প্রাচীর ঘেরা প্রাঙ্গণ, সেই পিসা টাওয়ারের প্রাঙ্গণে।
পিজা ডেই মিরাকলি বা স্কোয়ার অফ মিরাকল। এটি একটি ঐতিহাসিক প্রাঙ্গণ যা 1987 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি ইতালির মধ্যযুগীয় স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন। এই প্রাঙ্গণের মধ্যে রয়েছে ডুওমো বা ক্যাথিড্রাল, ব্যাপটিস্ট্রি বা খ্রিস্ট ধর্মের দীক্ষাদানের স্থান, ক্যাম্পানিলে বা বেল টাওয়ার এবং একটি মনুমেন্টাল সেমেটারি। প্রথমেই আমাদের দৃষ্টিগোচর হচ্ছে ব্যাপটিস্ট্রি বা দীক্ষাদানের স্থান। সামনেই অদূরে দেখা যাচ্ছে সেই বিখ্যাত লিনিং টাওয়ার অফ পিসা, যা প্রকৃতপক্ষে ক্যাথিড্রালের বেল টাওয়ার, এবং এটি দাঁড়িয়ে আছে জমির ওপর প্রায় 4 ডিগ্রি হেলে। 1173 সালে শুরু হয় এর তৈরির কাজ, কিন্তু 1178 সালে শুরুর 5 বছরের মধ্যেই যখন কেবলমাত্র 3য় তল অবধি হয়েছিল, তখন কাজ বন্ধ করে দেওয়া হয় এবং এই কাজ বন্ধ হয়ে যায় আগামী 100 বছরের জন্য। এর কারণ ছিল দুটি। প্রাথমিক কারণ ছিল তৈরি হতে হতেই টাওয়ারটি দক্ষিণ দিকে হেলে যেতে থাকে, এবং দ্বিতীয় কারণ হল রিপাবলিক অফ পিসার সঙ্গে জেনোয়া, লুকা আর ফ্লোরেন্স শহরের ক্রমাগত যুদ্ধ চলতে থাকা। একশো বছর পর 1272 সালে পুনরায় নির্মাণের কাজ শুরু হয় এবং এইবার টাওয়ারের উপরের তলাগুলি জমির সাথে উল্লম্বভাবে কিছুটা সোজাভাবে বানানো হতে থাকে, হেলে যাওয়া দিকের দেওয়ালগুলি লম্বা করে বানিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে দেওয়ালের বাড়তি ওজন টাওয়ারকে আরও হেলে যেতে সাহায্য করে। এইভাবে 1319 সালে টাওয়ারের 7ম তলার কাজ সম্পন্ন হবার পর 8ম তলায় ঘণ্টাঘরটি একটু বেশি সোজা করে বানানো হয়। 1372 সালে টাওয়ারের উপরের তলায় 7টি ঘণ্টা স্থাপন করা হয় বেল টাওয়ার চেম্বারে। টাওয়ার নির্মাণ শেষ হলেও এর হেলে পড়ার প্রবণতা বন্ধ হলো না। 20 শতকে 4 ডিগ্রি হেলে পড়া টাওয়ার 1990 সালে এসে 5.5 ডিগ্রি হেলে পড়ে বিপজ্জনকভাবে, এবং জনসাধারণের কাছে বন্ধ করে দেওয়া হয় এর প্রবেশ। শেষে 1999 সালে টাওয়ারের হেলে যাওয়া প্রান্তের বিপরীত দিক থেকে 38 কিউবিক মিটার মাটি বার করে নিয়ে টাওয়ারটিকে এই প্রথমবার 1.5 ডিগ্রি সোজা করা যায়। এখন বর্তমানে টাওয়ারটি 3.97 ডিগ্রি হেলে আছে। প্রকৃতপক্ষে পিসা শব্দের গ্রিক অর্থ হল জলা জমি। আর্নো রিভারের ধারে অবস্থিত পিসার অনতি দূরে ভূমধ্যসাগর। নদী আর সাগরের জলের কারণে শহরের জমির তলদেশের ওয়াটার টেবিল ছিল উঁচু, কাজেই ভার বহনের ক্ষমতা এমন জমির কম। এই পিসা টাওয়ারের সাথে কিংবদন্তি হিসেবে জড়িয়ে আছে বিশ্বখ্যাত বৈজ্ঞানিক, পিসার অধিবাসী এবং ইউনিভার্সিটি অফ পিসার প্রথমে ছাত্র ও পরে অধ্যাপক গ্যালিলিওর নাম। কথিত তিনি এই টাওয়ারটির মাথা থেকে 2টি ভিন্ন ওজনের কামানের গোলা ফেলে প্রমাণ করেন তাদের নিচে পড়ার গতিবেগ একই। এর ফলে অ্যারিস্টটলের থিওরি ভারী বস্তু দ্রুত গতিতে পতিত হবে এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন তিনি।
আমরা এখন চলেছি ব্যাপটিস্ট্রি এবং ক্যাথিড্রালের উদ্দেশ্যে। ব্যাপটিস্ট্রি বা খ্রিস্ট ধর্মের দীক্ষাদানের স্থান। 1152 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 1363 সালে এর কাজ শেষ হয়। সঠিকভাবে লক্ষ্য করলে বোঝা যায় এই ব্যাপটিস্ট্রিও কিছুটা হেলে আছে। এটি 0.6 ডিগ্রি ঝুঁকে আছে একদিকে, কারণ সেই জলাজমি। এই কম্পাউন্ডের 3টি স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে পুরনো হল পিসা ক্যাথিড্রাল। ক্যাথিড্রালটি রোমান স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ। 1064 সালে নির্মাণ শুরু হয়ে 1092 সালে শেষ হয়। দ্বাদশ শতকে আরও সম্প্রসারণ হয়। এর নতুন সম্মুখভাগ নির্মাণ হয় তখন। 1595 সালে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল এখানে। এর ফলে ছাদটি আবার নতুন করে নির্মাণ হয়। 1257 থেকে 1286 মধ্যে তৈরি এই প্রাচীন বিল্ডিংটি অতীতে অসুস্থ তীর্থযাত্রীদের সেবাগৃহ বা হসপিটাল ছিল। বর্তমানে এটি মিউজিয়াম হিসেবে ব্যবহার হয়। সব দেখা হয়ে গেলে 20 মিনিটের এই ভ্রমণ পর্ব সাঙ্গ করে আমরা বেরিয়ে পড়লাম স্কোয়ার অফ মিরাকল থেকে। আমরা আবার ট্রামে চেপে ফিরে এলাম বাসের কাছে। এবারে আমাদের যাত্রা রোম অভিমুখে। আমরা রাতের মধ্যেই পৌঁছে যাব রোমের হোটেলে।